8 দিন হাসপাতাল চিকিৎসা সেবার উপযোগী নয় স্বাস্থ্যমন্ত্রী, নিবন্ধন বাতিলে কারণ দর্শানোর নোটিশ। রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় 7 জুন, আসামিদের সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ। তিস্তা মহাপরিকল্পনা কার্যক্রম দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর, শিক্ষায় রেকর্ড বরাদ্দ। তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে কর্মজীবী ও শ্রমজীবীরা আরও কদিন থাকবে বলছে আবহাওয়া অফিস। আসসালামু আলাইকুম, রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। হাসপাতাল ভবন নির্মাণে নানা অনিয়ম সহ চিকিৎসা কার্যক্রমে চিকিৎসক ও নার্সদের অব্যবস্থাপনার কারণে রাজধানীর 8 দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর পরিচালিত তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। আজ সচিবালয়ে সংবাদ সম্মেলন করে প্রতিবেদনে সারমর্ম তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এদিকে নবজাতক মৃত্যুর ঘটনার শাস্তি হিসেবে কেন হাসপাতালটির নিবন্ধন বাতিল করা হবে না, সেজন্য 8 দিন হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নজরানা চৌধুরীর রিপোর্ট। গত 27 মে রাজধানীর 8 দিন হাসপাতালে পোস্ট অপারেটিভ কক্ষে মৃত্যু হয় 6 নবজাতকের। প্রাথমিকভাবে অক্সিজেনের অভাবে শ্বাসরুদ্ধ হয়েই এসব শিশুর মৃত্যু হয়েছিল বলে ধারণা করেছিলেন বিশেষজ্ঞরা। সেদিনই স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করে 3 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বুধবার তদন্ত কমিটি স্বাস্থ্য সচিবের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে সেই তদন্ত প্রতিবেদনের সারমর্ম তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। মগবাজারস্থ 8 দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে 6 জন নবজাতকের আকস্মিক মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উক্ত হাসপাতালে বর্ণিত সময় দায়িত্বরত চিকিৎসক না থাকা ও নার্স স্টাফ এবং সর্বোপরি হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলাজনিত বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। ছোট বদ্ধ কক্ষে অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকা এবং বিকল্প কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকায় বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া, যা নবজাতক শিশুর দীর্ঘ সময় টিকে থাকার পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণেই 6 নবজাতকের মৃত্যু হয়েছে, সেটি প্রতীয়মান হওয়ার পর কেন হাসপাতালটির কার্যক্রম এখনও চলছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হঠাৎ করেই একটি চলমান হাসপাতালের নিবন্ধন বাতিল করা যায় না। তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে আগামী রোববার 8 দিন হাসপাতালের বিরুদ্ধে শাস্তির বিষয়টি নির্ধারণ করা হবে বলেও জানান তিনি। তদন্ত কমিটির পরে আমরা বসে শাস্তির বিধান কি আছে সেটা আমরা নিশ্চিত করব। আগামী 2 দিন বন্ধ, রবিবারের ভিতরে আমরা সিদ্ধান্তে পৌঁছব। এদিকে বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে 8 দিন হাসপাতালকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে। হাসপাতালের অব্যবস্থাপনায় 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় কেন তাদের নিবন্ধন বাতিল করা হবে না, পরবর্তী 72 ঘন্টার মধ্যে তার জবাব দিতে বলা হয়েছে এই নোটিশে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার চাঞ্চল্যকর মামলার রায় আগামী 7 জুন ঘোষণা করা হবে। ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে রাষ্ট্র ও আসামি পক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। সাক্ষ্য প্রমাণ ও যুক্তিতর্কের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করা গেছে উল্লেখ করে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সর্বোচ্চ শাস্তি আশা করছেন। আরও জানাচ্ছেন নাহিদ প্রিন্স। মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় বিচারিক প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে। ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের কাঠগড়ায় যখন যুক্তিতর্ক চলছিল, তখন প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুন আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে যে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করেছে এবং কেন আসামিদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত তার পক্ষে যুক্তি তুলে ধরেন। রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবীও তার মক্কেলকে নির্দোষ দাবি করে খালাস চান। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আগামী 7 জুন মামলার রায়ের দিন ধার্য করেন আদালত। যুক্তিতর্ক উপস্থাপনে রাষ্ট্রপক্ষ আদালতকে জানান, প্রত্যক্ষদর্শী, মামলার বাদী, সাক্ষীদের সাক্ষ্য ও প্রযুক্তিগত প্রমাণ, ফরেনসিক রিপোর্ট অনুযায়ী আসামিদের অপরাধ সম্পূর্ণরূপে প্রমাণিত হয়েছে। একই সাথে আসামি সোহেল রানার
164 ধারা দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দিও মামলা প্রমাণ সহায়ক। এ কারণে দুই আসামিরই সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দাবি করেছে রাষ্ট্রপক্ষের আইনজীবী। 164-এ এই কথা নাই যে ঘটনার দিন তিনি নেশা করেছেন, এই কথা কিন্তু 164-এ নাই। সেটা আমরা আদালতে চ্যালেঞ্জ আকারে দেখিয়েছি। তখন স্টেট ডিফেন্স লয়ার এই বিষয়ে আর কোনো কথা বলেননি, তার মানে মেনে নিয়েছেন যে হ্যাঁ এটা তার ভুল সাবমিশন হয়েছে। জেলখানায় গেলে দুষ্টু কোনো প্রিজনার তাকে এই বুদ্ধি শিখিয়ে দিতে পারে, সেই শেখানো বুদ্ধি অনুসারে দুষ্টু চক্র অথবা দুষ্টু ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে বিচারকে জনগণের মাঝে প্রশ্নবিদ্ধ করার জন্য অথবা ডাইভার্ট করার জন্য অথবা ডিলে করার জন্য এই ধরনের দুষ্টু বুদ্ধির কথা সে ব্যবহার করেছে। এদিকে আসামি পক্ষের আইনজীবী শুনানিতে দাবি করেন, ঘটনার সময় সোহেল রানা নেশাগ্রস্ত ছিলেন। যদিও এর সপক্ষে আদালতে কোনো দালিলিক প্রমাণ উপস্থাপন করতে পারেননি বিবাদী পক্ষ। এই আসামিদের পক্ষে যদি কোনো ধরনের যুক্তিতর্ক থাকতো বা কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনের বক্তব্য থাকতো সেটা বিজ্ঞ আদালতে উপস্থাপন করতাম। যেহেতু এই আসামি কোনো ধরনের সাফাই সাক্ষ্য দিবেন বলে বিজ্ঞ আদালত জানিয়েছেন, তাই সেহেতু বোঝা যাচ্ছে যে আসামিদের আত্মপক্ষ সমর্থন করার জন্য কোনো ধরনের সাক্ষ্য প্রমাণ আসামিদের কাছে ছিল না যথেষ্ট। এমন নৃশংস হত্যাকাণ্ডের চূড়ান্ত বিচার দেখতে এখন আগামী 7 জুনের দিকে তাকিয়ে ভুক্তভোগী পরিবার ও সাধারণ মানুষ। 19 মে পল্লবীতে রামিসাকে ধর্ষণ ও হত্যার অভিযোগের পর তীব্র প্রতিবাদ জানায় দেশের মানুষ। সরকারের তরফে দ্রুত চার্জশিট ও বিচার কাজ সম্পন্ন করার আশ্বাস দেয়া হয়। রামিসার পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীও ছুটে যান তার বাসায়। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। তিস্তা মহাপরিকল্পনার কার্যক্রম দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেজন্য 8 সদস্য বিশিষ্ট একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। আর দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, সরকারের অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব। এদিকে এবার বাজেটে শিক্ষায় 2% বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারা এসব কথা জানান। রিপোর্ট করছেন জাহিদ রহমান। নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের পক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই লক্ষ্যে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে বৈঠক শেষে মন্ত্রীরা জানান, পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনায় করণীয় ঠিক করতে গঠন করা হয়েছে টেকনিক্যাল কমিটি। আগামী 1.5 মাসের মধ্যেই প্রতিবেদন জমা দিবে তারা। মাননীয় প্রধানমন্ত্রী তাগিদ দিয়েছেন, উনিও ইতিমধ্যে ঘোষণা করেছেন যে এই তিস্তা মহাপরিকল্পনা আমাদের যে কাজটি সম্পন্ন করা দরকার খুব দ্রুততম সময়ের মধ্যে কবে নাগাদ করতে পারবো, সেই হিসাবে আমরা আজকে এই মিটিংটা করে খুব পজিটিভলি জনস্বার্থে যার দরকার তিস্তা পাড়ের যারা বসবাস করেন তাদের জন্য, দেশের জন্য, সেটিকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। দ্রুত সময় কাজ শুরু করতে গিয়ে যা যা পরিকল্পনা গ্রহণ করা হবে সেটা আমরা করব। আর সবচেয়ে বড় বিষয় হলো যে এটাকে যেভাবে আমরা করতে চাই, অর্থায়নের বিষয়টা বলেছেন, অর্থায়ন তো আমরা আমাদের জিওবি থেকেও করতে পারি। এটা তো খুব বড় বিষয় না, এটি তো 10 বছরের পরিকল্পনা রয়েছে। ব্যারেজ এবং পানি সংরক্ষণ করা, এটাই হচ্ছে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিয়েছি। এবং এটা কি এবছরই আমরা ইনশাল্লাহ এবছরে ইনশাল্লাহ আশা করতেছি। এর আগে শিক্ষার সার্বিক কার্যক্রম সংক্রান্ত বিষয় নিয়ে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসর ভাতা পুনরায় চালু করতে প্রধানমন্ত্রী 2000 কোটি টাকা থোক বরাদ্দ দিয়েছেন বলে জানান শিক্ষামন্ত্রী। মন্ত্রিসভা কক্ষে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে। এদিকে দিনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। সব ধরনের গ্রাহকের বিদ্যুতের দাম বাড়ানোর পর কমানো হলো 75 ইউনিট পর্যন্ত ব্যবহারকারী গ্রাহকদের বিদ্যুতের দাম। ফলে পূর্বের দামে এখন বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন এই গ্রাহকরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম সংশোধনের কথা জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। এতে বলা হয়, আবাসিকে প্রান্তিক গ্রাহকদের 0 থেকে 75 ইউনিট পর্যন্ত ব্যবহারকারীর জন্য আগের দাম পুনর্বহাল করতে বিতরণ সংস্থাগুলো আবেদন করেছে। এই আবেদন বিবেচনায় নিয়ে নতুন দাম কার্যকর না করে আগের দাম বহাল রাখা হয়েছে তাদের জন্য। এতে বিদ্যুতের গড় দাম 10 টাকা 63 পয়সা থেকে কমে 10 টাকা 40 পয়সা হয়েছে।
নতুন করে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিরোধী দল বাংলাদেশের জামায়াতে ইসলামী। সমাবেশ থেকে বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটি। এ সময় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, বিদ্যুতের নতুন দাম বৃদ্ধির কারণে বাজারে পণ্যের দাম বেড়ে যাবে, এতে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বাড়বে। তাই বিদ্যুৎ খাতে অনিয়ম দুর্নীতি বন্ধের পাশাপাশি ক্যাপাসিটি চার্জের নামে হাজার কোটি টাকা লুটপাট বন্ধের দাবি জানান তিনি। সমাবেশ শেষে বায়তুল মোকাররমের মসজিদের উত্তর গেট থেকে মিছিল বের করে পল্টন ও কাকরাইল হয়ে শান্তিনগর মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় জামায়াতের কেন্দ্রীয় নেতা কর্মীরা অংশ নেন। গার্মেন্টস, কৃষি, সেচ, শিল্প, বেচাকেনা, মানুষের ব্যক্তিগত জীবন, শিক্ষা জীবন, পরিবহনের প্রত্যেকটি জায়গায় বিদ্যুৎ না হলে জনজীবন থাকে না। প্রত্যেকটি জায়গায় এই মূল্য বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়বে। বর্তমান সরকারের বিদ্যুৎ মন্ত্রী এই চলতি বছর ২৬ সালের ২৩শে ফেব্রুয়ারি সচিবালয়ের বিদ্যুৎ বিভাগের একটা বৈঠকে আপনি সাংবাদিকদের কাছে বলেছিলেন, আগামী ২ বছরের মধ্যে সরকার বিদ্যুতের কোনো দাম বাড়াবে না। আপনি কথা করেছিলেন, মাত্র ১০৭ দিন ৩ মাস যেয়ে পারল না, আপনি বিদ্যুতের দাম বাড়িয়ে দিলেন। পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি এই দুই পদে একসাথে দায়িত্ব পালনে কোনো সমস্যা দেখছে না পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। এছাড়া জাতিসংঘে ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় দেশের মানুষকে এ বিজয় উৎসর্গ করেন পররাষ্ট্রমন্ত্রী। এর আগে সকালে দেশে ফেরেন পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর পক্ষে মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার পররাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানান। গত ২ জুন নিউ ইয়র্ক সময় সকাল ১০টায় জাতিসংঘ সদর দপ্তরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন ডক্টর খলিলুর রহমান। অধিবেশনে জাতিসংঘে ১৯৩ সদস্য রাষ্ট্র ভোট প্রদান করে। এই পদে ডক্টর খলিলুর রহমানের প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস। তিনি পেয়েছেন ৯১ ভোট। হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব আমাদের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী এই জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। আই ওয়াজ হিজ প্রাইভেট সেক্রেটারি। ২ পদেই পূর্ণকালীনভাবে কাজ করতে পেরেছেন। সেই সময় সেটা ইন্টারনেট পূর্বযুগ ছিল। আজকে কিন্তু আপনি সিজলেসলি দুটো কাজ করতে পারেন। ইট ইজ নরমাল টু ডু সো। যুব দলে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ এই কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে রেজাউল কবির পলক জ্যেষ্ঠ সহসভাপতি, মোহাম্মদ কামরুজ্জামান জুয়েলকে সাংগঠনিক সম্পাদক করা হচ্ছে। এছাড়া ২৯ জন সহসভাপতি, ২৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ২৩ জন সহ সাধারণ সম্পাদক, ১২ জন সহ সাংগঠনিক সম্পাদক, ৫ জন আইন বিষয়ক সম্পাদক রাখা হয়েছে কমিটিতে। সদস্য করা হয়েছে মাত্র ১১ জনকে। তাদের মধ্যে ৫ সদস্যকে সহ সাধারণ সম্পাদকের পদমর্যাদা দেওয়া হয়েছে। ২০২৪ সালে ৯ জুলাই যুব দলে ঘোষিত ৭ সদস্যের আংশিক কমিটিতে সভাপতি হন আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। এনটিভি সম্প্রচার বিভাগের ম্যানেজার তাইফুর রহমান নাদভীর মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। বাদ আসর রাজধানীর কারওয়ান বাজারে এনটিভি কার্যালয়ে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আশফাক উদ্দিন আহমেদ, পরিচালক নুরুদ্দিন আহমেদ, অ্যাকাউন্টস হেড গোলাম রওশন ইয়াজদানি, অনুষ্ঠান প্রধান আলফ্রেড খোকন, প্রধান বার্তা সম্পাদক ফখরুল আলম খান, অনলাইন হেড ফখরুদ্দিন জুয়েল সহ অন্যান্য কলাকুশলী। এর আগে ২৫ মে রাতে মস্তিষ্কে রক্তক্ষরণ হয় নাদভীর। ৫ দিন লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার বিকেলে বাংলাদেশ মেডিকেল স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ওই দিন বিকেলে এনটিভি কার্যালয়ে জানাজা শেষে নিজ জেলা জামালপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বাংলাদেশে পেস বোলিং কোচের দায়িত্ব ছেড়েছেন শন টেইট। কয়েকদিন ধরেই ভারতের পশ্চিমবঙ্গের বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনে বোলিং কোচ হওয়ার গুঞ্জন ছিল এই অস্ট্রেলিয়ানের।
এবার বিসিবিও আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল টেইট আর বাংলাদেশ দলের সঙ্গে থাকছেন না। 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত টেইটের সঙ্গে চুক্তি ছিল বিসিবির। তবে পরিবারকে সময় দিতে বোর্ডকে দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা জানান টেইট। দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে চুক্তির মেয়াদ কমিয়ে আনা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি। 2025 সালে মে মাসে জাতীয় দলে পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন টেইট। এবার তার পরিবর্তে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তালহা জুবায়ের। ক্রিকেট। প্রায় 4 বছর পর জাতীয় দলে ফিরে 2027 বিশ্বকাপে চোখ রাখছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। লোয়ার অর্ডারে যে পজিশনের জন্য তাকে নেওয়া হয়েছে সে প্রত্যাশার প্রতিদান দিতে চান তিনি। দীর্ঘ পথ পাড়ি দিয়ে দলে ফেরাটা এবার স্থায়ী করার লক্ষ্য 30 বছর বয়সী এই অলরাউন্ডারের। মমিনুর রিপনের রিপোর্ট। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে বেশ উচ্ছ্বসিত মোসাদ্দেক হোসেন সৈকত। আবাহনী জার্সিতে এবারের ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট বলের অলরাউন্ড পারফরম্যান্সই তার জাতীয় দলে ফেরার পথটা সহজ করে দিয়েছে। ব্যাট হাতে 6 ইনিংসে 77 গড়ে 310 রান এবং বল হাতে 7 ম্যাচে নিয়েছেন 12 উইকেট। তাতে লোয়ার অর্ডারে মোসাদ্দেকেই আবারও ভরসা ফিরেছে নির্বাচকদের। এবার প্রত্যাশার প্রতিদান দিতে চান এই অলরাউন্ডার। ডোমেস্টিক ক্রিকেটেই একমাত্র ওয়ে যেখানে কিনা আপনি ভালো খেললে আপনি মানে সিলেক্টরদের গুড বুকে আসতে পারেন। সো সেইখানে যখন খেলতেছিলাম চেষ্টা করতেছিলাম যত কনসিস্টেন্ট খেলা যায় এবং যত সময় ধরে কনসিস্টেন্ট খেলা যায় আর কি। সো আমার মনে হয় যে সেইটা ভালো করার পরেই এই অপরচুনিটিটা আসছে এবং সেটা আমি অবশ্যই চাইবো যতদিন আমি মানে আমার ক্যারিয়ার থাকবে ততদিন পর্যন্ত যেন আমি ন্যাশনাল টিমের জন্যই খেলতে পারি। আমার জায়গা থেকে আমি চেষ্টা করব যে যেহেতু 6-7 ব্যাটিং করতে হবে এবং টিমের দরকারের জন্য 5-6 ওভার হয়তো বোলিং করা লাগতে পারে। সো আমার যে ছোট ছোট রোলগুলো সেইগুলো আমি চেষ্টা করব ফুলফিল করার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী সৈকত। বিশেষ করে দলে যে পেস আক্রমণ রয়েছে তাতে অজিদের বিপক্ষে সিরিজ জেতাটা অসম্ভব হিসেবে দেখছেন না তিনি। তবে বদলে যাওয়া উইকেটে হাই স্কোরিং ম্যাচে প্রত্যাশা মোসাদ্দেকের। লাস্ট 6-7 মাস ধরে যদি আমি বলি যে আমি ডোমেস্টিক ক্রিকেটে সব জায়গাতে ভালো উইকেট পাচ্ছি, সো সেই জায়গা থেকে যদি চিন্তা করি আমার কাছে মনে হয় ভালো মানে হাই স্কোরিং ম্যাচ হবে। আমাদের তো এখন মাশাআল্লাহ মানে বোলিং অ্যাটাক, বাংলাদেশ টিমের বোলিং অ্যাটাকটা হচ্ছে ওয়ার্ল্ডে আপনি কয়েকটা বড় টিমের সাথে কম্পেয়ার করলে আপনি আমাদের একটা বোলিং অ্যাটাক আপনি ধরতেই পারেন। সো এখন লাস্ট 2-3টা সিরিজে বাংলাদেশে আমরা হোমে যেভাবে করে আমাদের ব্যাটসম্যানরা ওয়ানডেতে বিশেষ করে যেভাবে করে খেলতেছে, আমার মনে হয় যে এই পারফরমেন্সটা কন্টিনিউ করতে পারলে অবশ্যই আমাদের খুব ভালো চান্স থাকবে সিরিজে জেতার। 2027 বিশ্বকাপে জায়গা করে নিতে এই সিরিজ থেকেই পারফরমেন্সের ধারাবাহিকতা রাখতে চান মোসাদ্দেক হোসেন সৈকত। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।